স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 263 ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল অর্থাৎ কামরাবাদ উচ্চ বিদ্যালয় এবং বোলপুর গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি সমাধান করে দেব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক, উত্তর ও দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল অজয় নদ। বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায় 1971 খ্রিস্টাব্দে। সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন মিনহাজ ই সিরাজ। পাল ও সেন যুগে জমিতে মূল অধিকার ছিল রাজার। দানসাগর ও অদ্ভুত সাগর এই দুইটি বই লেখেন বল্লাল সেন। একটি বাক্যে উত্তর দাও। এক, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ। আবুল ফজলের লেখা বইয়ের নাম কি? আইন ই আকবরী। শশাঙ্কের রাজধানী কী ছিল? কর্ণ সুবর্ণ। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন? কুষাণ বংশের। চেট্টি কাদের বলা হতো? দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো চেট্টি। এরপরে তিনের দাগে রয়েছে 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের। এক, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিভাবে গঠিত হয়েছিল? 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আমাদের দেশ ভারত স্বাধীন হয়। এই সময় থেকে পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। স্বাধীনতা লাভের আগে পশ্চিমবঙ্গ বঙ্গ, বাংলা বা বেঙ্গলের অংশ ছিল। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলা ভাগ হয় এবং বাংলার পূর্বভাগ নতুন দেশ পাকিস্তানে চলে যায়। বাংলার পশ্চিম ভাগ পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। পরের প্রশ্ন, টিকা লেখো। চক্রপাণি দত্ত। চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। জন্মস্থান, চক্রপাণি দত্ত সম্ভবত বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছিলেন। কৃতিত্ব, তিনি প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতের রচনার উপর টিকা লিখেছিলেন। তিনি চিকিৎসা বিষয়ে বিখ্যাত গ্রন্থ চিকিৎসা সংগ্রহ রচনা করেছিলেন। তাছাড়া ওষুধের উপাদান, ভেষজ গাছগাছরা নিয়েও তিনি অনেক বই লিখেছিলেন। তিনের প্রশ্নে রয়েছে টিকা লেখো চর্যাপদ। খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লুইপাদ, সরহপাদ, কান্নপাদ, ভূসুকপাদ প্রমুখ। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। অথবার প্রশ্নে রয়েছে টিকা লেখো অতীশ দীপঙ্কর। বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ। তাঁর আসল নাম অতীশ। অদন্তপুরী বিহারের আচার্য শিলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে ভূষিত হন। জন্ম ও জন্মস্থান, 980 খ্রিস্টাব্দে বঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্রাহ্মণ্য মতবাদের বিরোধী ছিলেন বলে তাঁর জন্মভিটা নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত ছিল। মহাবিহারের অধ্যক্ষরূপে অতীশ। দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ সম্ভবত বিক্রমশীল, অদন্তপুরী ও সোমপুরী মহাবিহারের আচার্য অধ্যক্ষ ছিলেন। তিব্বতে অতীশ। তিব্বতের রাজা জ্ঞানপ্রভের আমন্ত্রণে তিনি 1040 খ্রিস্টাব্দে তিব্বতে গিয়েছিলেন। সেখানে তিনি মহাযান বৌদ্ধ ধর্মের প্রচার করে বৌদ্ধ ধর্মকে জনপ্রিয় করে তুলেছিলেন। তিব্বতে তিনি বুদ্ধের অবতার রূপে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসায় তাঁর সমাধিস্থল আজও বৌদ্ধদের কাছে তীর্থক্ষেত্র। চারের দাগে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক, কোরআন ও কাবা সম্পর্কে আলোচনা করো। কোরআন। কোরআন হলো ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। কাবা, মক্কায় মসজিদ ই হরম নামে মসজিদের মাঝখানে একটি পবিত্র ভবন আছে, তার নাম কাবা। এর আরেক নাম বাইতুল্লাহ। ইসলাম ধর্মের প্রচারের আগে থেকেই আরবের অধিবাসীদের পবিত্র তীর্থক্ষেত্র ছিল কাবা শরীফ। এই কাবা শরীফ পরবর্তীকালে ইসলাম ধর্মের পবিত্র তীর্থক্ষেত্র হয়ে ওঠে। পরের প্রশ্নে রয়েছে পাল ও সেন যুগের কর ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পাল ও সেন রাজারা প্রজাদের কাছ থেকে নানা ধরনের কর আদায় করতেন। কৃষি কর, রাজারা কৃষি থেকে উৎপন্ন ফসলের 1/6 অর্থাৎ 1/4 ভাগ কৃষকদের কাছ থেকে আদায় করতেন। বাণিজ্য কর, রাজারা ব্যবসা বাণিজ্য করার জন্য বণিকদের কাছ থেকে কর আদায় করতেন। হাট ও খেয়াঘাট থেকেও কর আদায় করা হতো। প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। 5এর দাগে রয়েছে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক, কর্ণ সুবর্ণ নগর সম্পর্কে আলোচনা করো। গৌড়ের রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এটি কানসোনা নামেও পরিচিত।
কর্ণসুবর্ণ নগরের অবস্থান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি রেল স্টেশনের কাছে গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। স্থানীয়ভাবে এটি রাজা কর্ণের প্রাসাদ নামেও পরিচিত। ঐতিহাসিক প্রত্নস্থল। বর্তমান চিরুটি রেল স্টেশনের কাছে রাজবাড়ি ডাঙায় রক্ত মৃত্তিকা বা রাঙামাটি বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়েছে। চীনা পর্যটক সুয়ানজাং একে লো টো মো চিহ বলেছেন। এর পাশেই গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ নগরের প্রত্নস্থল আবিষ্কৃত হয়েছে। অধিবাসীদের বিবরণ। হিউয়েনসাং বা সুয়ানজাং এর বিবরণ থেকে জানা যায় যে এখানকার মানুষের চরিত্র খুব ভালো, শিক্ষা দীক্ষায় পৃষ্ঠপোষক এবং তারা অত্যন্ত সমৃদ্ধ। কর্ণসুবর্ণ নগরে বৌদ্ধ ও শৈব উভয় ধর্মের মানুষ বসবাস করত। জলবায়ু। কর্ণসুবর্ণ অঞ্চলের জমি নিচু ও আর্দ্র, তাই এখানে কৃষিকাজ ভালো হয়। এখানে প্রচুর ফুল ফল পাওয়া যায়। এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ। ব্যবসা বাণিজ্য। কর্ণসুবর্ণ সেকালে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র ছিল। শশাঙ্কের রাজত্বের আগে থেকেই এখানের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল। রক্তমৃত্তিকা থেকেই একজন বণিক দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় দ্বীপে ব্যবসা করতে গিয়েছিলেন, তার প্রমাণ পাওয়া গেছে। পতন। শশাঙ্কের মৃত্যুর পর কামরূপের রাজা ভাস্কর বর্মা কর্ণসুবর্ণ আক্রমণ ও দখল করেন। তারপর রাজা জয়নাগ কর্ণসুবর্ণ শহরে রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। এর পরবর্তীকালে কর্ণসুবর্ণ নগরের অবক্ষয় ও অবসান ঘটে। অথবা প্রশ্নে রয়েছে ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে যা জানো লেখো। প্রাচীন ভারতের ত্রিশক্তি সংগ্রামের তিনটি শক্তি হল: 1 বাংলার পাল, 2 পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং 3 দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। ত্রিশক্তি দ্বন্দ্বের কারণ। কনৌজ দখলের জন্য পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। এই সংগ্রামের কারণগুলি হল: প্রথমত, সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে তাঁর রাজধানী কনৌজ মহোদয়শ্রী বা শ্রেষ্ঠ নগরীর মর্যাদা লাভ করেছিল। হর্ষবর্ধনের পরবর্তীকালে কনৌজের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায়। কনৌজ সাম্রাজ্যবাদের প্রতীকে পরিণত হয়। এই সময় বোঝা গিয়েছিল যে কনৌজ দখল করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে। দ্বিতীয়ত, গুপ্ত সাম্রাজ্যের আগে প্রাচীন ভারতে মগধের যে মর্যাদা ছিল, হর্ষবর্ধনের পতনের পর কনৌজ সেই গুরুত্ব লাভ করে। হর্ষ পরবর্তী যুগে উত্তর ভারতের বা দক্ষিণ ভারতের সম্রাটদের কাছে কনৌজ দখল করা ছিল মর্যাদার প্রতীক। তৃতীয়ত, কনৌজ অঞ্চলের নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য ভারতীয় রাজাদের কাছে লোভনীয় ছিল। তাছাড়া কনৌজ ছিল গাঙ্গেয় উপত্যকার কৃষি সম্পদে সমৃদ্ধ একটি অঞ্চল। কনৌজের ভালো অর্থনৈতিক অবস্থা ভারতীয় রাজাদের প্রলুব্ধ করেছিল। ত্রিশক্তি সংগ্রামের ফল। প্রায় 200 বছর ধরে চলা ত্রিশক্তি সংগ্রামের ফল ছিল সুদূরপ্রসারী। প্রথমত, ত্রিশক্তি সংগ্রামে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে কেউই স্থায়ীভাবে কনৌজের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। দ্বিতীয়ত, দীর্ঘকাল যুদ্ধ করার ফলে প্রতিটি রাজ্যের সামন্ত রাজারা স্বাধীনতাকামী হয়ে ওঠে। পরিশেষে বলা যায়, সামরিক অবক্ষয়, অর্থনৈতিক দুর্বলতা, সামন্ত রাজাদের বিদ্রোহ এবং সর্বোপরি ভারতের রাজনৈতিক অনৈক্য ভারতে বৈদেশিক আক্রমণের পথ সুপ্রশস্ত করে। 2 দাগে রয়েছে নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। গঠন। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সুদৃশ্য এবং সুউচ্চ অনেকগুলি অট্টালিকা নিয়ে গঠিত ও চতুর্দিকে প্রাচীর বেষ্টিত। নালন্দা বিশ্ববিদ্যালয় 8টি মহাবিদ্যালয়ের সমন্বয়ে গড়ে উঠেছিল। পঠন পাঠন। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ জ্ঞানচর্চার পীঠস্থান এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে পড়ানো হতো বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়। ছাত্র শিক্ষক। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ছিল উন্নত, তাই এখানে সুদূর চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া, সিংহল ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা অধ্যয়ন করতে আসত। ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, ওষুধপত্র, শয্যাদ্রব্য সহ প্রয়োজনীয় সব জিনিস দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে 10,000 আবাসিক ভিক্ষু থাকতেন। তার মধ্যে ছাত্র ছিলেন 8,500 জন এবং শিক্ষক ছিলেন 1,500 জন। পতন। ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষতি করে। পাল আমলের বাংলার শিল্প স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায়? পাল আমলের বাংলার শিল্প ও স্থাপত্য। শিল্পের ইতিহাসে বাংলায় পাল আমল বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। বাংলার পাল যুগের প্রাচ্য শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা সব ক্ষেত্রেই পাল আমলের অনেক নিদর্শন পাওয়া যায়। বৌদ্ধ ও জৈন স্তূপ। প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলেও স্তূপ নির্মাণের রীতি লক্ষণীয়, তবে এই আমলের স্তূপ নির্মাণের রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এ যুগের স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। এ যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: 1 বাংলাদেশের ঢাকা জেলার আশরফপুর,
2 রাজশাহীর পাহাড়পুর, 3 চট্টগ্রাম, 4 পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধস্তূপ, বৌদ্ধবিহার ও মন্দির। বাংলার স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন ছিল পাল আমলে নির্মিত বৌদ্ধ বিহারগুলি। এই বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান বা আবাসস্থল ও বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাল আমলের উল্লেখযোগ্য বিহারগুলি হল পাহাড়পুরের সোমপুর ও অদন্তপুরে বৌদ্ধ বিহার। মন্দিরগুলির মধ্যে সোমপুর বিহারের মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।